13 জুন মানে কাল ডি গ্রুপের অলিখিত সেমিফাইনাল, সেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আর আজ রাতে ভারত যুক্তরাষ্ট্র গ্রুপ সেরা হওয়ার লড়াই। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটা ইন্ট্রোতেই বললাম যে প্রথমে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, বৃষ্টিতে পোস্টপন্ড হয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল ম্যাচ, সেই কারণেই কিন্তু বলতে হচ্ছে যে অলিখিত সেমিফাইনাল, কারণ ওই ম্যাচটা এখন ইম্পর্টেন্ট। আগে যদি পোস্টপন্ড ম্যাচ থেকে আসি, যে এর আগেও আমরা একটা ম্যাচ বিশ্বকাপে পোস্টপন্ড দেখেছি, ইংল্যান্ড যেটা মানে তারা সাফার করেছে। এখানেও শ্রীলঙ্কার যে ক্ষীণ মানে আশা ছিল, নেপালেরও যে আশা ছিল, সেগুলো সব কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেল। দুর্ভাগ্যবশত দুই দলের জন্যই, নেপাল যদিও অপেক্ষাকৃত দুর্বল দল, তবু এই ফরম্যাটে যে কোনো দলই একদিন জ্বলে উঠতে পারে। এবং শ্রীলঙ্কা পরপর জয়লাভ করার একটা সুযোগ যেটা ছিল সেটা হারিয়েছে, একটা পয়েন্ট পেল। এখান থেকে বেরিয়ে আসা অনেকগুলো পারমিটেশন কম্বিনেশন লাগবে, মানে বাংলাদেশের হারতে হবে, নেপাল নেদারল্যান্ড, অনেক রকম হিসাব। সেই হিসাবগুলো আমার মনে হয় না যে শ্রীলঙ্কার পক্ষে যাবে। এবং নেপালেরও যে একটা আউটসাইড চান্স ছিল যে পরবর্তী দুটো ম্যাচ এটা সহ যদি জিততে পারতো তাহলে হয়তো তারাও কোয়ালিফাই করতে পারতো। দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে সেটা দু দলের জন্য একটা খুব দুঃখজনক ব্যাপার, এটা মানতেই হবে। যে দলই খেলুক বিশ্বকাপে এসে যদি বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয় তাহলে সেটা কারোর জন্যই কেউই আশা করে না, সত্যি কথা বলতে। ডেফিনেটলি ম্যাচ পোস্টপন্ডটা কখনোই কারো কাম্য না, এবং বিশেষ করে নেপালের দর্শকরা যখন অনেক প্রশংসা পেয়েছিল, এবং তারা কিন্তু সবচেয়ে একসময় বাংলাদেশ যে প্রশংসাটা খুব বেশি পেত, এখনো বাংলাদেশি দর্শকরা মাঠে যায়, কিন্তু নেপাল এবার কিন্তু সবাইকে সারপ্রাইজ করেছে এই দর্শক তাদের উপস্থিতি দিয়ে। নেপালি সাপোর্ট আমি পার্সোনালি দেখেছি, আমি দুবার নেপালে যে তাদের টুর্নামেন্ট এবং ACC প্রিমিয়ার কাপ তখন যারা ওমানকে হারিয়ে ওরা ফাইনালে যখন কোয়ালিফাই করলো, ওদের একটি ইউনিভার্সিটি গ্রাউন্ড আছে যেটা মেইন গ্রাউন্ড কীর্তিপুর, তো সেখানে প্রায় ধারণ ক্ষমতা 1010, কিন্তু প্রায় বাইরে আরও 50,000 লোক ছিল পুরো স্টেডিয়ামের বাইরে। তো দিস ইন্টারেস্ট আমাকে মনে করিয়ে দিল, ইভেন আমি ওখানে কমেন্ট্রিতে বলেছি যে 1997 ICC ট্রফি জয়লাভের পরে বাংলাদেশে যেমন ক্রিকেটে একটা উন্মাদনা হয়েছিল, এবং দ্যাট ওয়াজ এ ট্রানজিশনাল স্টেজ। তো এইটাও এশিয়া কাপ কোয়ালিফাইং টুর্নামেন্ট ছিল অ্যাকচুয়ালি, সেইখানে নেপালেরও আমি একই রকম জিনিস দেখতে পাচ্ছি। এবং এটা ক্রিকেটের জন্য একটা বিরাট পাওয়া মানতে হবে, কারণ সাবকন্টিনেন্টে এমনি ক্রিকেট প্রাণের খেলা, সেই জায়গায় আরেকটা দেশ এভাবে সংযুক্ত হবে এবং তাদের গভর্নমেন্ট থেকে তাদের যারা হিতাকাঙ্ক্ষী আছেন, কর্পোরেট সেক্টর, সবাই ইন্টারেস্টেড হবে এই সাকসেসের কারণে। সবচেয়ে খুশি হবে আইসিসি, কারণ যেহেতু ক্রিকেট একটা অনেক বড় বাণিজ্য, আইসিসির খুশি হওয়া খুবই যৌক্তিক। আইসিসি খুশি হওয়ার একটু দরকারও আছে, কারণ আইসিসি যে ধরনের ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছে, বিশেষ করে এই উইকেট নিয়ে, এই নিউ ইয়র্কে উইকেট নিয়ে, I think they need something to cushion it. Definitely. আমরা যে কারণে এই ম্যাচটা নিয়ে আলাপ করলাম, অ্যাবান্ডেন্ট ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা একটু বাংলাদেশে যদি সুইচ করি এখান থেকে, ম্যাচটা আগামীকাল, আমরা কথা বলার আগামীকালের শোতেও সুযোগ পাবো, তারপরে আপনাকে যেহেতু পেয়েছি। বাংলাদেশের জন্য আসলে একটা হতাশার ম্যাচ থেকে এসে নেদারল্যান্ডসের এই যে পরীক্ষাটা, হতাশার ম্যাচ বললাম, আমাদের জেতা ম্যাচ আমরা হেরেছি, বিষয়টা এরকম ছিল। এখন যে টাইট পরীক্ষা, সেটার ক্ষেত্রে মোটিভেশনাল পার্ট কি হতে পারে? সিম্পল ক্রিকেট, কথা হলো ভালো ক্রিকেট খেলতে হবে, টপ অর্ডার পারফর্ম করতে হবে। টপ অর্ডার পারফর্ম করলে যে চাপটা মিডল অর্ডারকে সহ্য করতে হচ্ছে বারবার বলছি, কারণ এটা হয়ে এসছে গত কয়েকটা ম্যাচ ধরে, সেই জায়গা থেকে তারা অন্তত একটু স্বাচ্ছন্দ্যে খেলার, একটু লেস প্রেশার সিনারিওতে খেলতে পারলে তারাও যে নিজেদের খেলাকে একটু ধরে খেলতে হচ্ছে বিকজ দ্য টপ অর্ডার ফেইল্ড, সেটা করতে হবে না। তো টপ অর্ডারের পারফরমেন্স ইজ অ্যাবসলিউটলি ইম্পারেটিভ। এটা না হলে যে কোনো দল, ডাজন্ট ম্যাটার, খুব দুর্বল দল হোক নেপাল অথবা শক্তিশালী দল হোক সাউথ আফ্রিকা, টপ অর্ডার পারফর্ম না করলে আমরা দেখেছি যে অ্যাজ ইউ সেড জেতা ম্যাচ হারাটা এটা কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে যারা খেলাটাকে টেনে নিয়ে দেয় তাদেরকে ব্লেম করা হচ্ছে, কিন্তু আসল ব্লেমটা তো টপ অর্ডারের উপর। ডেফিনেটলি তারা যদি ম্যাচটাকে সহজ না বানায়। টপ অর্ডার নিয়ে যখন কথা বলছেন, সেখানে যদিও সবচেয়ে ইয়াংগেস্ট ওয়ান তানজিদ তামিম, তাকে নিয়ে প্রত্যাশা আছে এবং তিনি কিন্তু স্টার্ট পাচ্ছেন রেগুলারলি। আমি যদি তানজিদ তামিমের কথা আলাদা আলাপ করি, বাকিরাও ফেল করছেন, কিন্তু তার তো স্টার্টটা হচ্ছে, তারপরে কি হচ্ছে? স্টার্ট করে কন্টিনিউ না করতে পারলে তো ইট ডাজন্ট শো ইওর মেন্টাল রেজিলিয়েন্স। এটা আমাদের পুরনো রোগ, বাংলাদেশি টপ অর্ডারের পুরনো রোগ হয়ে আসছে।
বড় তামিমের সঙ্গে জুটি একজন খুঁজে গেছি বছর বছর বছর, কত রকমের কম্বিনেশন, তামিম প্লাস হু, তামিম প্লাস হু, কাউকে পাওয়া যায় না এখন। আরেকজন দুজনকেই খুঁজছি সত্যি কথা বলতে গিয়ে এখন টপ অর্ডারে। দেয়ারস নো লিটন কুমার দাস হ্যাজ ফেইল্ড, একটা ম্যাচে একটু মনে হচ্ছিল যে ফর্মে ফিরে আসছে, যেইভাবে সে আউট হলো সেদিন, শটস যেগুলি শট খেলা উচিত না সেসব শট খেলে আউট হচ্ছে, এবং উইকেটকে রিড করা ওয়াজ ইম্পারেটিভ। তার আগের দিনে পাকিস্তানের কি ঘটেছে তারা দেখেছে, এবং নিয়ন্ত্রণে থাকা ম্যাচ কিভাবে অগ্রসর হতে হবে। জাস্ট গোয়িং ব্যাক টু তামিম, তার আউট হওয়াটা 2-4 বোধহয় মেরেছিল, তারপর পরই যে শটটাতে সে আউট হলো, অ্যাঙ্গেল ডেলিভারি, বলে কিন্তু খুব বেশি গুণগত মান ছিল না, জাস্ট অ্যান অ্যাঙ্গেল ডেলিভারি, জায়গা দাঁড়িয়ে জাস্ট ব্যাটটা একটা সুইশ অ্যান্ড গট অ্যান এজ। দ্যাট ইজ নট দ্য শট অফ অ্যান ওপেনার। ওপেনাররা আরও টেকনিক্যালি কারেক্ট শটস খেলতে হবে। হ্যাঁ, আদার্স আমি মানতে পারি যে চাপে পড়ে বা টি-20 ফর্ম্যাটে খেলে মাঝে মাঝে একটু রেস্ট নিতে হয়, প্রিমেডিটেড শটস খেলতে হয়, কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি যে উইকেট পড়ছে, উইকেটের নেচার এরকম যে কিছু কিছু বল নিচু হয়ে যাচ্ছে, একই লেংথ থেকে একই গতিতে একটা বল 6 ইঞ্চি 8 ইঞ্চি নিচে, আরেকটা বল চলে যাচ্ছে 8 ইঞ্চি উপরে, এবং বল কাটিং অফ দ্য সিম মন্থর হয়ে যাচ্ছে, সেই জায়গায় সতর্ক থাকা আরো বেশি জরুরি। সতর্ক তো দূরের কথা, ইজ ফ্ল্যাম্বয়ান্ট, যে শটটা খেললো মনে হচ্ছে যে কি আর বলবো, এটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। তো এই জায়গায় ছোট তামিমের অনেক কাজ করতে হবে। আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন, কমেন্ট্রি করছেন, দেখছেন খেলা, সাকিবকে এত খারাপ ফর্মে দেখেছেন কিনা? আমি এই কারণে বলছি, কখনো যদি সাকিব বল হাতে খারাপ করেন, ব্যাট হাতে পুষিয়ে দেন, এটাই ছিল তার, ব্যাট হাতে হলে বল হাতে, এরকম। এবার কিন্তু কোনোটাতেই কোনো কিছু হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে সাকিবের ইন্টারেস্টটা, যে ইন্টারেস্ট নিয়ে সে খেলতো, যদিও মুখে বলছে কিন্তু কার্যকরী ভূমিকা, তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে একটু গা ছাড়া ভাব, অতটা মনোযোগ দিয়ে সে খেলছে না। মনে হয় পার্টিকুলারলি উইকের অপোজিশনের সাথে যখন খেলছে মনে হচ্ছে আমরা দে ডোন্ট নিড মি কাইন্ড অফ থিং, অন্যরাই করে যাবে। শট সিলেকশন দিক থেকে আই এম সরি টু সে, যে শটে ইভেন সেদিন আউট হলো, এর আগেও আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে দেখছি, প্রথম ম্যাচগুলো তো খেলে নাই, এবং একদম ক্যাজুয়াল শট খেলার একটা টেন্ডেন্সি, ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইজ ক্যাজুয়াল, অ্যাবসলিউটলি দ্য রাইট ওয়ার্ড। এই ক্যাজুয়াল অ্যাপ্রোচ দিয়ে কোনো ফর্ম্যাটে ক্রিকেট খেলা যায় না। হোয়াট এভার ইউ মাইট বি দ্য কারেন্ট নাম্বার 1 অলরাউন্ডার, বাট ডাজন্ট মিন যে ক্যাজুয়াল শট দিয়ে তার জন্য তার মাসুল দিতেই হবে। সেই কারণে এক নাম্বার অলরাউন্ডার আর নেই, সেখানেও র্যাঙ্কিং এ তিনি পিছিয়ে পড়েছেন অলরেডি। এইভাবে খেললে আরো নিচে নেমে যাবেন। আমি একটু তানজিম সাকিবের প্রসঙ্গে আসতে চাই। একাদশে তো একটা মধুর সমস্যা, ধরে নেই শরীফুল ব্যাক করছে, হোয়াট উইল বি ইয়োর 11? জিনিসটা হচ্ছে শরীফুলের ব্যাক করা ইভেন নাও আমি মনে করি না, কেননা বোলিং হ্যান্ডে যখন 6টা স্টিচ পরে তখন স্বাভাবিকভাবে বল নিয়ন্ত্রণ করা, এবং আমার এটা তো আঙ্গুল আর পাম সবকিছু মিলিয়ে এবং আর্মের, মানে অনুশীলনে বল করার ম্যাচে বল করা এক না, কোনো ভেরি ডিফারেন্ট। সো ম্যাচ সিচুয়েশনে যে, আর তখন ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে, যখন একটা ব্যাটার স্ট্রেট ড্রাইভ করবে সে কি আবার ওই হাত দিয়ে থামাতে যাবে? ইভেন ফিল্ডিং করার সময় তার একটা সেটব্যাক থাকবে। এটা কেউ অনেক স্বীকার্য যে একজন ফিল্ডার বা একজন ব্যাটার বা একজন বোলার যখন ইনজিউর্ড হয় তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড থাকে যে আমার ইনজুরিটা থেকে কিভাবে নিজেকে ওখানে যাতে আরো বেড়ে না যায়, তো এটা তার মাইন্ডে থাকবে। এবং যেহেতু বাহাতি বোলার, তার বোলার নিয়ন্ত্রণ তো 100% হবেই না। এত ইন্টারেস্টিং হচ্ছে, হয়তো যদি তানজিম সাকিব খারাপ করতেন তাহলে হয়তো বাংলাদেশ ডেসপারেটলি ফেরানোর চেষ্টা করত, এখন আর সেই ডেসপারেশনটা থাকবে না। ডেসপারেশন তো নেই দূরের কথা, তানজিম সাকিব যেভাবে বল করে, যেভাবে শক্তিশালী ব্যাটারদের আউট করেছে উইথ এক্সেলেন্ট ডেলিভারিজ, আমার মনে হয় দে শুড কন্টিনিউ উইথ তানজিম সাকিব। ডেফিনেটলি। আমরা যদি নেদারল্যান্ডস পার্ট থেকে একটু আলাপ করি, তাদের সঙ্গে তাদের পেস অ্যাটাকটাও কিন্তু সুপার এবং সো ডিসিপ্লিন। পেস অ্যাটাকেই তো মূল লড়াইটা হবে, আপনি কি মনে করেন? যদিও সেন্ট ভিনসেন্টের উইকেট, মানে ওয়েস্ট ইন্ডিজের উইকেট একটু স্লো হয় তুলনামূলক, মানে যেটা নিউ ইয়র্কের হিসাবে আমরা যে উইকেট দেখলাম সেরকম তো ওখানে থাকছে না। নিউ ইয়র্কের উইকেটের যে পেসি তা ছিল না, কিন্তু এটা হলো ফানি কাইন্ড অফ নেচার। এটা বাট তার সুবিধা তো বোলাররা পাচ্ছিল, পেস বোলাররা পাচ্ছিল তার সুবিধা, পেস বোলাররা পাচ্ছিল যেহেতু বল এরাটিক বিহেভিয়ার। কিন্তু সেন্ট ভিনসেন্টের যেটা হবে, ইট উইল বি স্লোয়ার, ইজিয়ার টু রিড, কিন্তু ব্যাটারদের জন্য কিন্তু ইট উইল বি ইজিয়ার টু রিড, কেন কনসিস্টেন্সি থাকবে। যদি লো হয় তাহলে লো থাকবে, যদি স্লো হয় তাহলে স্লো থাকবে। সো যেটাই থাকুক ইট উইল বি মানে রিজনেবলি, মানে ব্যাটাররা
যেন বুঝতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। নিউ ইয়র্কে তো সেটা ছিল না। তো সেই কনফিডেন্স লেভেলটা ব্যাটারদের থাকবে, এবং সেই কারণে বোলিং, যদিও বোলারদের হয়তো মাঝে মাঝে হয় কি বেশি ভালো করে ফেললে ইউ রিল্যাক্স, নতুন জায়গায় যে কিন্তু ইভেন পেস বোলারদের রিল্যাক্স করার সুযোগ, সেটা সুযোগ নেই। এবং ডাচ যে দুজন পেস যে জুটি, মিকিরেন এবং ফনবিক, তারা দুজনেই কিন্তু দারুণ খেলছেন সোফার দ্য টুর্নামেন্টে। তো তারা অবশ্যই বাংলাদেশের টপ অর্ডারের এই যে দুর্বলতা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কাজে লাগানো ডেফিনেটলি তাদের প্ল্যান থাকবে। হ্যাঁ, পল ভ্যান মিকেরেন তো আজকে থেকে না, হি ইজ বিন প্লেইং, আমরা রেকর্ড দেখলে, এবং সে বড় বড় দলের সঙ্গে খেলেছে। এবং ডাচ প্লেয়ারদের আরও একটা অ্যাডভান্টেজ, আমরা স্কটিশ প্লেয়ারদের ব্যাপারে যে বলি, তারা কিন্তু মাঝে মাঝে ইংল্যান্ডে যে খেলার সুযোগ হয়, হয়তো নট অ্যাজ রেগুলার অ্যাজ স্কটিশ প্লেয়ার্স ইন ইংলিশ কাউন্ট্রিজ, কিন্তু তাদের ইন্টারাকশনটা, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। এবং মাঝে মাঝে তারা বড় দল, ইভেন সাউথ আফ্রিকাকে তারা পরাজিত অলমোস্ট হারিয়ে দিয়েছিল, এবং এর আগের দুটো বিশ্বকাপে কিন্তু হারিয়েছিল টি-20 বিশ্বকাপে। সো দে আর এ ভেরি ভেরি স্ট্রং ইউনিট। তাদের ব্যাটিং সাইডটাও কিন্তু শক্তিশালী, মানে কোনো সন্দেহ নেই বাংলাদেশকে বড় সড়ো একটা পরীক্ষাই দিতে হবে জিততে গেলে। আমরা একটু আজকে সকালের ম্যাচে চলে আসি। অস্ট্রেলিয়া নামিবিয়াকে দাঁড়াতেই দিল না, সকালের আরেকটা ম্যাচ, একটা তো পোস্টপন্ড হলো, আরেকটা। অস্ট্রেলিয়া কিন্তু বিশ্বকাপে আসলে যে ক্যারেক্টার দেখিয়ে থাকে সচরাচর, সেই লাইনেই আছে। আপনি যদি দেখেন শুধুমাত্র গত 50 ওভার বিশ্বকাপে শুরুটা এবং একটা লাইফ লাইন ছিল আফগানিস্তানের সঙ্গে, সেই ম্যাচ, সেই ম্যাক্সওয়েলের মানে দানবীয় একটা ইনিংস, যেটা দানবীয় মানে কি, মানে সেটা কম্পিউটারাইজড ইনিংস, এটা আর কোনোদিন রিপিট হবে না। হ্যাঁ, বাট অস্ট্রেলিয়া কনসিস্টেন্সির দিক থেকে যদি তুলনা করি ওভার দ্য ইয়ার্স, টি-20 বিশ্বকাপে অন্তত, তাদের কনসিস্টেন্সি এবং তাদের এত প্রফেশনাল অ্যাপ্রোচ, এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার। প্রফেশন বলতে ভাই, ইউ আর ডুইং ইউর প্রফেশন, ইউ ওয়ান্ট টু পুট ইন এভরিথিং। আমি ভালো করলে আমার প্রমোশন হবে, আমার আরেকটা বড় পোস্টে যেতে পারবো, বা আমার যে যাদের জন্য কাজ করছি তাদের ভালো হবে। সো দ্যাট ইজ প্রফেশনালিজম, সেটা তো স্পোর্টসেও আছে। এবং অস্ট্রেলিয়া তো সেই মানসিকতা তাদের আছে, ভেরি কম্পিটিটিভ ডোমেস্টিক সার্কিট, সেই জায়গায় তাদের ডোমেস্টিক লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলে হার্ডলি এনি ডিফারেন্স। খেলে খেলে অভ্যাস হওয়া, তারা তো দে লাইক এ ওয়েল অয়েলড মেশিন, একেবারে মেশিন চালিয়ে ছেড়ে দিলে তারা অটোমেটিক্যালি পারফর্ম করতে। তাদের যে পারফরমেন্স, নামিবিয়া দাঁড়াতে পারারই কথা ছিল না, সেটাই হয়েছে। 72 রানে অল আউট করে দিয়ে 9 উইকেটে জিতেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি অ্যাডাম জাম্পার বিষয়ে কথা বলি, ওয়ার্ল্ডের যদি হিস্ট্রি লেগ স্পিনার লিস্ট করা হয়, সেখানে জাম্পা অনেক নিচে থাকবেন। কিন্তু যদি বিশ্বকাপ বিবেচনা করা হয়, তখন জাম্পা কিন্তু অন্য অনেক নামি দামির চেয়ে উপরে থাকবেন। অ্যাবসলিউটলি, ভেরি গুড পয়েন্ট। এখানে এটা হলো মাঝে মাঝে কিছু কিছু টুর্নামেন্ট একজন খেলোয়াড়কে উদ্বুদ্ধ করে, এবং মাঝে মাঝে একটু লাকের ব্যাপার আছে। ক্রিকেট তো অনেকটা ভাগ্যের উপর আছে, যে দুর্বল প্রতিপক্ষ হলে তার উপরে চড়াও হওয়ার জাম্পার একটা স্পেশাল একটা আবার জাম্পাকে আমি এটাও দেখেছি অনেক, যে বলে উইকেট পাওয়ার কথা না, ধরেন একটা বাজে বল, ওটাই তো বলছিলাম, ভাগ্যের কথা, জাম্পা ধরেন সেই উইকেটটা পেয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, হয়তো বাউন্ডারি লাইনে ক্যাচ দিল, দুর্ভাগ্য আমাদের মাহমুদুল্লাহ ওইরকম অবাক হয়ে তাকিয়েছিল যে মাকরম যতটা দূরে দৌড়ে আসছে এবং এই ক্যাচটা ধরেছে। That is part of luck of the game. জাম্পাকে লাক ফেভার করে, you're right. Definitely. এবং এই ম্যাচটাতেও তিনি 4 উইকেট নিয়েছেন, এখন পর্যন্ত 8 উইকেট শিকার, সেকেন্ড পজিশনে আছেন। একে আছেন ফজল ফারুকি 9 উইকেট নিয়ে। এবং আফগানিস্তানও, আজকে আফগানিস্তান নিয়ে কোনো কথা বলবো না, বাট আমি একটা জিনিস সবসময় দেখতে পাচ্ছি, আগামী 2-3 বছরের মধ্যে কোনো একটা টুর্নামেন্টে আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়ে যাবে। They are going, I will not be surprised. Definitely. বিশেষ করে এই ফরম্যাটে, বিশেষ করে এই ফরম্যাটে, অ্যাবসলিউটলি। আমরা যদি আজকে রাতের ম্যাচে একটু সুইচ করি, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে যে জিতবে সে গ্রুপ চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্রকে নিয়ে আলাপ করা লাগছে যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া যে জিতবে সে গ্রুপ চ্যাম্পিয়ন। জাস্ট আনবিলিভেবল। টুর্নামেন্টের শুরুর আগে কেউ ভাবতেও পারেনি যে যুক্তরাষ্ট্র উইল বি জয়েন্ট লিডার্স অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম, 100% রেকর্ড, দুটো ম্যাচ খেলে। সেই জায়গায় আমার মানে অল ক্রেডিট টু দেম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা, ওইখানে সেটেল করা, ওইখানে সেখান থেকে ক্রিকেট খেলা, হ্যাঁ, বিভিন্ন চাকরি বাকরি করা নন প্রফেশনালস, এত ব্রিলিয়েন্ট ইউনিট হবে। এবং তারা এখন বুঝতে পারছে যে ইভেন প্রফেশনালি ক্রিকেটটা কিন্তু ইউএসএ স্টার্ট হবে। দিস ইজ another plus one. নেপালের সংযুক্ত হওয়ার ব্যাপার, ইউএসএটা আরো বড় ব্যাপার, একটা ছোট দেশ, একটা বিশাল বড় দেশ, পাওয়ারফুল দেশ। আর আরেকটা হচ্ছে দ্য মার্কেট, এখন তো কমার্শিয়ালাইজ সব। আইসিসি চোখ বড় বড়, কোনো সন্দেহ নেই। আইসিসি এত খুশি হয়েছে, পরবর্তীতে লস অ্যাঞ্জেলেসে বোধহয় অলিম্পিক্সও
ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। Olympic দ্যাট ইজ অলিম্পিক্স। এবং ইনফ্যাক্ট এবার কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ভেন্যু দেওয়ার একটা মানে পেছনের কারণ হচ্ছে অলিম্পিকে যেহেতু ইনক্লুড হয়েছে সেই সূত্র ধরে তাদেরকে অ্যাড করা। সেটাই, এবং একেবারে ছকে মিলে গেছে। এবং এটা বাট ইউএসএ সবকিছু মিলে ক্রিকেট তো ভালো খেলতে হবে, এবং তারা ভালো ক্রিকেট খেলেছে। তারা বাংলাদেশকে সারপ্রাইজ করেছে 2-1 জয়লাভ করে, এবং হাড্ডাহাড্ডি লড়াই করে। এই না যে একেবারে সহজভাবে জিতেছে বাংলাদেশ। পুট আপ আ ফাইট। চারজনকে বিশ্রাম দিয়ে 2-1, হ্যাঁ, চারজনকে বিশ্রাম দিয়ে 2-1, না হলে কে জানে হয়তো 3-0 হয়ে যেতে পারে। সেটাই, যাই হোক, সেটাতে নামই গেলাম। বাট এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্রিকেটের উত্থান একটা বিশাল বুস্ট। দে ক্যান সারপ্রাইজ এনিবডি নাও। অ্যাবসলিউটলি দে ক্যান সারপ্রাইজ। তাদের খেলোয়াড়গুলো যে নেত্রবালকার বোধহয় একজন আলী খান ওদের পেস বোলার, মনাঙ্ক প্যাটেল ক্যাপ্টেন, আর সবচেয়ে হলো অ্যারন জোন্স প্রায় একটা সেঞ্চুরি করে ফেলছিল কানাডার বিরুদ্ধে ম্যাচে। তো দেভ গট দ্য স্ট্রেংথ, দেভ গট দ্য টপ অর্ডার ব্যাটার্স, আর তাদের সাহসী খেলোয়াড় আছে। হয় কি, একটা দল যখন মিনজ থাকে তাদের হারার কিছু নাই, কিন্তু দে হ্যাভ নো প্রেশার অন দেম। ওই প্রেশার না থাকার কারণে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে খেলার একটা সুযোগটা আছে, এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যদি আমি টেকনিক্যালি অ্যাডাপ্ট খেলা খেলতে পারি তাহলে যে কোনো বড় দলকে ঘাম ঝরাতে পারবে। আমি যদি ভারতের দিক থেকে একটু আলাপ করি, যেহেতু ভারত প্রতিটা বিশ্বকাপেই যায় হচ্ছে চ্যাম্পিয়ন হতে, একটা প্রেশার থাকে তাদের উপর। এই বিশ্বকাপে তাদের যে টিম কম্বিনেশন, যে দুটো ম্যাচ দেখা গেল, যদিও নিউ ইয়র্কে কমফোর্টেবল খেলা যাচ্ছে না, আজকেও ম্যাচটা নিউ ইয়র্কে, সব মিলে ভারতের টিম শেপটা কেমন মনে হচ্ছে আপনার? প্রায় ধরা খেয়েছিল তো পাকিস্তানের কাছে। আমার মনে হয় পাকিস্তান, যেহেতু এটা পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, শুধু তারাই হারতে পারে। বলতে হয় বাংলাদেশে অনেকটা তাই হয়েছে, তাই না? এই পার্টে শুধু ইন্ডিয়া কিছু প্রফেশনাল ক্রিকেট খেলে, বাকিরা কিন্তু এরকম সুযোগ হাতছে। মানে ধরেন আমি বলছি, এটা ভারতের সঙ্গে ওই রানটা যদি ওই রান চেস করতো যদি সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাহলে কিন্তু পাকিস্তান, নেদারল্যান্ডসের মতো টিম আমার মনে হয় যে এরকম সিচুয়েশনে পার হয়ে যেত হয়তো। যাই হোক, ইন্ডিয়ার দল বিরাট কোহলি নিয়ে একটু চিন্তিত। তার ফর্মটা রিসেন্ট পাস্টে খুব বেশি ভালো না, কিন্তু যখন বাকি অন্যরা হাত উঁচে করে তখন বিরাটের সবসময় হয়তো পারফর্ম করা লাগে না। আর অনেক বেশি হাইপ তৈরি হয়েছে বিরাটের। সামটাইমস মনে হয় যে এত বেশি এক্সপেকটেশন, সেই কারণে কি বিরাটের উপরও একটু চাপ সৃষ্টি হয়েছে, সেই কারণে কি সে তার ন্যাচারাল ক্রিকেটটা দিতে পারছে না। বাট আই এম শিওর যে ইউএসএ চিন্তা করবে যে কাকে বল করছি বা কার বিরুদ্ধে ব্যাট করছি, ফরগেট ইট, জাস্ট বেসিক ক্রিকেট খেলে যাক। উইকেট দুষ্টুমি করেই যাবে। নিউ ইয়র্কের উইকেট এখনো চারটা উইকেট তো স্কোয়ারটাতে, পাশের দুইটাতে প্রথমে খেলা আছে, মাঝখানে দুইটাতে গত দুইটা খেলা আছে, আজকে নিশ্চয়ই মাঝের দুইটার মধ্যে খেলা হবে, কারণ ইট সিমস টু বি মোর সেটল। তো উইকেট যদি একটু বিহেভিয়ারটা তার এরাটিক হয়, তাহলে যে কোনো বড় দল কিন্তু একটু ঝামেলা পড়তে পারে। যদি আর্লি 2-3টে উইকেট পড়ে যায় ইন্ডিয়া ব্যাট করতে, যে তাহলে হোয়াট এভার দ্য টিম, দে উইল বি আন্ডার প্রেশার। ইন্ডিয়া এই বিশ্বকাপে আসার আগে তাদের একটা উইক লিঙ্ক ধরা হচ্ছিল হার্দিক পান্ডিয়ার ফর্মে না থাকা, ব্যাট হাতে এবং বল হাতে, কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পরে তিনি কিন্তু সেই হিসাবটা পাল্টে দিয়েছেন। এবং একটা কথা ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সে যখন তাকে ক্যাপ্টেন করা হলো রোহিত শর্মাকে, তো রোহিত শর্মার তার মধ্যে একটা মনোমালিন্যতা হচ্ছে বা মিডিয়া ক্রিয়েটেড বেসিক্যালি। এখন সেটা কিন্তু দেখা যাচ্ছে মাঠে দুজনের হৃদ্যতা, এবং হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করার ব্যাপারে কোনো কার্পণ্য নেই রোহিত শর্মার। ওই যে প্রফেশনালিজম, কোন জায়গাটা হচ্ছে? আমি কর্মক্ষেত্রে আমার অন্যান্য পাশে কি হলো, বাইরে কি হলো, সেটার দিকে নজর না দিয়ে আমি খেলার দিকে, দলের জন্য, দেশের জন্য কি ভালো হবে সেটার দিকে নজর রাখছি। পান্ডিয়ার কথা বলছেন আপনি, রোহিত শর্মা সাইকোলজিটা ভেবে দেখেন, তাকে একটা আইপিএল দল তার ক্যাপ্টেন্সি থেকে, এবং সেটা নিয়ে চারিদিকে, এটা তো এক ধরনের অপমানজনক। সেটাই বলছিলাম, তারপরে তার দেশের ক্যাপ্টেন্সি, সেটা প্রভাব পড়ে ফেলার কথা, কিন্তু সেটাই বলছিলাম যে দ্য ওয়ে রোহিত শর্মা ম্যানেজেস, কুল কাস্টমার। সবসময় দেখা যায় যে সে যেই মানের খেলোয়াড়, হান্ড্রেডস, ডাবল হান্ড্রেডস, রানের অভাব নেই, তথাপি মাঝে মাঝে তাকে তুলনা করা হয় বিরাটের সঙ্গে, অন্যান্য যারা আপকামিং ইয়াংস্টার্স আছে তাদের সঙ্গে। সে কিন্তু হি টেকস ইট নর্মালি, সে তার ন্যাচারাল খেলার ন্যাচারাল লিডারশিপ যেটা, সেটা করে যায়, এবং সেটাই আমার মনে হয় ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। আর ওই যে বিরাটের পতন, একদিক থেকে পান্ডিয়ার উত্থান, তো দিস ব্যালেন্স করার ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ার আছে। দে হ্যাভ দ্য ইনহেরেন্ট স্ট্রেংথ। টি-20 সবচেয়ে পাওয়ারফুল 4 ওভার কি জসপ্রীত বুমরাহ? আই সাপোজ সো, কারণ জসপ্রীত বুমরাহর অকওয়ার্ড একটা বোলিং অ্যাকশন তো আছে, কিন্তু আবারও বলছি যে রিডিং অফ দ্য উইকেট,
তার কিন্তু ব্যাক অফ লেংথ বল জানে যে আমি ফুল পিচ দিলে উইকেট থেকে আমি কোনো সাহায্য পারবো না, ব্যাটাররা রিচ করতে পারবে, ব্যাটার উইল বি ইন কন্ট্রোল। সো এই ক্রিকেটীয় জ্ঞান যেটা বলি আমরা, সেটা আমার মনে হয় একজন পেস বোলাররা মাঝে মাঝে একটু রকচটা হয় এবং সেটা মাঝে মাঝে তাদের বিপরীতে কাজ করে। যে একটা 4 খেলাম, পরবর্তীতে হয় বাউন্সার দিব, একটা এলোমেলো গায়ের জোরে বল করবো। নট হার্দিক পান্ডিয়া, হি স্টিক্স টু দ্য বেসিক্স অ্যান্ড হি রিডস দ্য উইকেট। এবং তার উপরে ডেফিনেটলি সোফার আমরা যে পেস বোলার দেখেছি সবগুলো দলে, সব মিলিয়ে হার্দিক তো ডেফিনেটলি এগিয়ে আছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে গত দিনের ম্যাচ নিয়ে একটু ছোট্ট করে আলাপ করতে চাই। পাকিস্তান অবশেষে একটা জয় পেয়েছে কানাডার বিপক্ষে, যেটা পাকিস্তানিরা আসলে কতটুকু খুশি হবে আমি জানি না, যেহেতু ভারতের সঙ্গে এই ম্যাচটা ফস্কার। বাংলাদেশ যেমন আফসোস করছে, তাদের ক্ষেত্রেও তো সেই আফসোসটা আছে। আফসোস অবশ্যই আছে। পাকিস্তান এইভাবে একটা ম্যাচ একেবারে নিয়ন্ত্রণে, ভারত স্টার্টেড অফ ওয়েল, 10 ওভার্সে দে ওয়ার ইন কন্ট্রোল মোটামুটি ওই উইকেটে। তারপরে তাদেরকে একেবারে 119-এ অল আউট করে দেওয়া এবং তারপরে ইউ জাস্ট সিটিং লুকিং এট দ্য ফিনিশিং লাইন, সেই জায়গায় এসে মুখ থুবড়ে পড়ে যাওয়া, দ্যাট ইজ অলসো, এটা তাদের মনে প্রভাব তো ফেলবে। এবং ভারতের সঙ্গে হার সবসময় পাকিস্তানের সাপোর্টারদের জন্য একটা স্পেশাল একটা, ইনফ্যাক্ট দুটো ম্যাচই তাদের জেতার মতো ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুপার ওভারে যাওয়া, সেই ম্যাচটাও কন্ট্রোল নেওয়ার পরে সুপার ওভারে যাওয়া। সুপার ওভারে আমি বুঝলাম না, মোহাম্মদ আমির এত এক্সপিরিয়েন্স বোলার, ওই একটা 4, 18 রানের মধ্যে মাত্র একটা 4, 3টা ওয়াইড, তার মধ্যে একটা করে এক্সট্রা রান, ভেরি ইনডিসিপ্লিন বোলিং। সেটা কিছুটা হলেও ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে কিছুটা রিকভার করেছে, বোল্ড ভেরি ওয়েল। কিন্তু ক্রুশিয়াল টাইমে, যেখানে আজকে তো এই অবস্থায় পড়তে হতো না যদি তারা ওইখানে জেতা থাকতো। শামীম আশরাফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকালও ঠিক 12:30টায় নতুন কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।